তো পাওয়ার পয়েন্টটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে ওকে, চলো এইটা মোটামুটি আমরা করেছিলাম এর আগের দিন। আজকে আমি অল্প অল্প করে করাচ্ছি, সো দ্যাট এটা একটু ডিফারেন্ট, তোমাদের যাতে পড়তে সুবিধা হয়। তো এর আগের দিন আমরা অনেক কটা কনসেপ্ট করেছিলাম, কনোটেশন, ডিনোটেশন, ক্লাসিফিকেশনের বিভিন্ন কনসেপ্ট গুলো। আজকে আমরা একেবারে আর একটু লো লেভেল থেকে করব, যে ক্লাসিফিকেশন মানে রঙ্গনাথন কি বলছে বা কি বলছে। বেসিক্যালি দ্য লাইব্রেরি ক্লাসিফিকেশন অর document classification. Okay, library classification and document classification more or less synonymous, but now we are using the term knowledge organization. So knowledge as organization is, it is also mass of library classification or document classification, but knowledge, the scope of the knowledge classification is larger than the library classification or document classification. So knowledge classification আসলে কি না, knowledge classification মানে ডকুমেন্ট তো ক্লাসিফাই করছি, রাদার দেন ডকুমেন্ট আরো অনেক কিছু ক্লাসিফাই করছি। ধরো মিউজিয়ামের কোনো অবজেক্ট ক্লাসিফাই করছি, ওয়েব পেজের কোনো ইলেকট্রনিক, মানে সমস্তগুলো নলেজকে আমরা অর্গানাইজ করছি, রাদার ক্লাসিফাই না করে অর্গানাইজ করছি। তো আমরা ফার্স্ট সেমে লাইব্রেরি ক্লাসিফিকেশন বা ডকুমেন্ট ক্লাসিফিকেশন এই টার্মিনোলজিটা ইউজ করব। সো অ্যাকর্ডিং টু রং লাইব্রেরি অর ডকুমেন্ট ক্লাসিফিকেশন ইজ, ভালো করে বুঝবে, ইজ দ্য ট্রান্সলেশন অফ দ্য name of the subject of a book. Okay, so name of the subject of a book, একটা বইয়ের নাম আছে দ্য ইন্ডিয়ান হিস্ট্রি, সুতরাং এই নামটাকে আমরা ট্রান্সলেট করছি কি না একটা আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ। ওকে, সো অল দ্য বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, ওড়িয়া, অল আর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, বাট we are going to translate the natural language into the artificial language. So artificial, ধরো আমরা বললাম সাপোজ মাধ্যমিক পাস মানে 1, এইচএস প্লাস মানে 2, বিএসসি মানে 3, এমএসসি মানে 4, তাহলে আমরা 2 বললেই বলে দেবো এইচএস পাস। তাহলে আমি যদি বলি যে ফিজিক্স মানে 1, কেমিস্ট্রি মানে 2, এই মানে 3, এই মানে 1, তাহলে আমরা কি করলাম, একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটাকে আর্টিফিশিয়াল। ওকে, সো তোমরা নিশ্চয়ই দেখে থাকতে পারবে যে লাইব্রেরিতে এরকম নাম্বারগুলো থাকে 115.3 এরকম করে থাকে। সুতরাং আমাকে একটা অর্গানাইজ করতে হবে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে, তার একটা গ্রামার বের করতে হবে, একটা অ্যালগোরিদম করতে হবে, সো দ্যাট উই ক্যান কনভার্ট দ্য ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইনটু আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ। সো library classification or document classification is the translation of the name of the subject of a book into a preferred artificial language of ordinal numbers. So mind it, the ordinal number, হ্যাঁ, হ্যাপাজ একটা না, অর্ডিনাল একটা অর্ডার থাকবে। সো 5, then 5-1, 5-3, so ordinal number and the individualization of the several books. Okay, suppose we are going to classify a documents or a books on physics, so the number of the physics book will be according to the একটা particular classification এর গ্রামার অনুযায়ী, যে 530 সাপোজ। এবার লাইব্রেরিতে 10টা বই এলো, হ্যাঁ, একটা অথারের, একটা এর অথারের, একটা 12 এর, একটা 8 এর, একটা 9 এর, একটা বিএসসি, সমস্ত নাম্বারই হবে 530. ওকে, সো and so then the individualization of the several books dealing with the same specific subject, তাহলে কিন্তু আমাদের ক্লাসিফাই মানে একেবারে ইন্ডিভিজুয়ালাইজেশন করতে হবে। therefore we need some other categorization in spite of the artificial language. we prefer the other set of ordinal numbers which represent some features of the book other than their thought content. So just go through the term thought content. So when we are reading or we are dealing
বুক দ্যাট ইজ এ হার্ড বাউন্ড অর সফট বাউন্ড। একটা বই যখন তুমি পড়ছো, আমরা বইটার হার্ড বাউন্ড কি সফট বাউন্ড কি সুন্দর অয়েলি পেপার অর নিউজ পেপার অর লাইক দ্যাট আমরা দেখি না। উই আর অ্যাকচুয়ালি ডিলিং উইথ the thought content of the author embodied in the book. এটা আমাদের কনসার্ন। তার ভিজুয়াল এফেক্ট যদি বইটা দেখতে সুন্দর হয়, একটু হয়, দ্যাটস ওকে, বাট থট কন্টেন্ট আমরা নিয়ে ভাবছি। তাহলে যখন আমরা লাইব্রেরি ক্লাসিফিকেশন করছি, যখন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ থেকে আমরা কনভার্ট করছি আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজে, তখন কিটাকে আমরা থট কন্টেন্ট, একটা থট কন্টেন্টটাকে আমরা কনভার্ট করছি একটা অরিজিনাল আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজে। কিন্তু সেম থট কন্টেন্টের যদি বই হয় তাহলে সেম নাম্বার হয়ে যাবে। So we need to individualize each and every book in the library. Therefore, we take the another set of ordinal numbers on the basis of the other characteristics of the book other than thought content. So first we classify the books, we convert the natural language into artificial language based on the thought content of the book. Then we have to basically individualize on the basis of the other features of the book. Other features কি আছে বই thought content বাদ দিয়ে? কে বলতে পারো? বইয়ের thought content বাদ দিয়ে আর কি ফিচার্স আছে যেটা পার্মানেন্ট ফিচার? টাইটেল, অথর, ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, বইটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা। রাইট, ল্যাঙ্গুয়েজ একটা থাকতে পারে, টাইটেল ঠিক আছে, অথর, এডিশন, ভলিউম, পেজ নাম্বার, মানে ইচ এন্ড এভরিথিং। তাহলে এতগুলো জিনিস থাকতে পারে। এটা দ্য ফিচার্স অফ দ্য বুক, দ্যাট ইজ দ্য পার্মানেন্ট ফিচার অফ দ্য বুক। ওকে, সো আমরা বললাম ফিজিক্সের 10টা বই এসছে, হ্যাঁ, তাহলে 530 যদি ফিজিক্সটার প্রেজেন্ট হয়, এবার তার অথার যদি হয় রঙ্গনাথন, তাহলে আমরা বলবো R1 সাপোজ, আর দিলাম। এবারে যদি রঞ্জন আছে একজন, হ্যাঁ, অ্যাকচুয়ালি সার নেম দিয়ে হয়, রঙ্গনাথন সার নেম, এবার আর একজন হচ্ছে তারও সার নেম আর দিয়ে, তাহলে একটা R1 হলে আরেকটা R2 কি করে করব? তাহলে এরকম তার জন্য তাহলে আরেকটা তোমার ডকুমেন্ট, তোমাকে একটা অ্যালগোরিদম আছে, একটা গ্রামার আছে, তোমাকে সেটাকে ফলো করতে হবে। তাহলে আমরা বইটার একটা নাম্বার, মানে ওই যে আমরা থট কন্টেন্টের উপরে দিলাম সেটা ক্লাস নাম্বার, বইয়ের অথার টাইটেল উপর যেগুলো দেবো এগুলোকে সবাইকে বলবো আমরা বুক নাম্বার। That is mainly depends on the book, not the thought content. So book means author, language. সুতরাং এইভাবে আমরা যেটা করব প্রসেসটাকে রঙ্গনাথন বলছে দ্যাট ইজ কল লাইব্রেরি ক্লাসিফিকেশন। বাট অ্যাকর্ডিং টু দ্য H.E. Bliss আর একজন ইনফরমেশন সায়েন্টিস্ট, তিনি কি বলছেন না, ইট ইজ আ সিরিজ অর সিস্টেম অফ ক্লাসেস অ্যারেঞ্জ ইন সাম অর্ডার। বলছে যে কোন অর্ডারে আমি জানি না, কেউ করে অর্ডিনাল করতে পারে, কেউ অন্য করতে পারে, ইন সাম অর্ডার অ্যাকর্ডিং টু সাম প্রিন্সিপল অর কনসেপশন, ওকে, পারপাস অর ইন্টারেস্ট অর সাম কম্বিনেশন অফ সাচ। কিছু কনসেপশন হতে পারে, কারো কোনো ইন্টারেস্ট থাকতে পারে, খুব সুন্দর বলেছে, হ্যাঁ, অ্যাকর্ডিং টু সাম প্রিন্সিপল, কনসেপ্ট, পারপাস, ইন্টারেস্ট। আমি বারবার আগে বলেছি যে আমি পুলিশে চাকরি হবে, সুতরাং আমরা ক্লাসিফাই করবো চেস্ট অ্যাকর্ডিং টু দ্য। সুতরাং লাইব্রেরিতেও ডকুমেন্টের অনেক রকম পারপাস থাকতে পারে। সাপোজ ধরো তোমরা জানো একটা লাইব্রেরিতে যদি ইস্যু রিটার্ন হয়, তোমরা দেখবে পরে যখন লাইব্রেরিতে চাকরি পাবে, তোমার লাইব্রেরিতে যদি 100 বুকস থাকে, অনলি 20% বুকস হচ্ছে রেগুলারলি ইস্যু রিটার্ন হয়, 80% মানে খুব এক বছর পরে হয়তো কেউ রিসার্চার দিয়ে গেল। সো 20% বুকস গুলোকে আমরা যদি ওই স্ট্যাকের মধ্যে প্রত্যেকদিন নিয়ে এলাম, আবার ফেরত দেওয়ার সময় রেখে এলাম, তাহলে খুব ম্যান পাওয়ার লস হবে, মানি লস হবে। সুতরাং বেটার ওই 20% বুকস, ধরো 20,000 বই, তাকে আমার কাছে যেখানে স্টুডেন্টরা নেবে ওর পেছন থেকে কোনো র্যাকে রেখে দিলাম একটা আলাদা অর্ডারে। সুতরাং এটা কিন্তু আমাদের সিস্টেম নয়,
কিন্তু আমরা একটা প্রিন্সিপালে দিলাম যে এইগুলো সবসময় ইস্যু রিটার্ন হবে, সো আমরা এনার্জি লস করব না, দূরে গিয়ে আবার রেখে আবার ই করবো। সুতরাং আমাদের কোনো একটা প্রিন্সিপালের ভিত্তিতে যদি আমরা অ্যারেঞ্জ করি, দ্যাট ইজ কল লাইব্রেরি ক্লাসিফিকেশন। বাট অ্যাকর্ডিং টু দ্য ডব্লিউসি বারউইক সেয়ার্স আরেকজন বিখ্যাত সায়েন্টিস্ট, উনি বলছেন যে অ্যারেঞ্জমেন্ট অফ বুকস অন সেলফস অর ডেসক্রিপশন অফ দেম ইন দ্য ম্যানার which is most useful to those who read. সুতরাং বারউইক এনিহাউ আমি একটা ডকুমেন্টস আছে লাইব্রেরিতে, সেটা সেলফে অ্যারেঞ্জ করব, সো দ্যাট it will very much useful, very much needful for the reader, not the librarian. So keeping the mind the behavior of the reader, the usefulness of the reader, should organize or arrange the books in the shelf in a systematic order. That is called the library classification. Clear? So need for book classification or library classification. So book classification and library classification. So need বা aim বা কি বলবো? So it is almost impossible to locate books without classification. Suppose তোমার বাড়িতে 50টা বই আছে, ইটস ওকে। একটা লাইব্রেরিতে 500টা বই আছে, ইটস ওকে। যখন 5 লাখ বই হবে, ইট ইজ মানে নেক্সট টু ইম্পসিবল এনি ডকুমেন্টস উইদিন এ 1 hour. So almost impossible to locate a book without classification or proper organization. Moreover, without classification, 5 laws of library যেটা আগে বলেছি, books are for use, every reader his her books, every books its reader, shape the time of the reader, library is a growing organism. এই পাঁচটা লটা আমাদের লটা ভুল হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে যদি আমরা লাইব্রেরিতে ক্লাসিফিকেশন অনুযায়ী না অ্যারেঞ্জ করি ডকুমেন্টস গুলো। ওকে, সো একটা তুমি যদি এই ল গুলো দেখবে তাহলে পাবে। বুকস আর ফর ইউজ, ক্লাসিফাই যদি ঠিকঠাক করে অ্যারেঞ্জ না করি, বুকস আর ফর ইউজ হবে না, একটা বই খুঁজে পাওয়া যাচ্ছে না। এভরি রিডার হিজ আর বুক, হ্যাঁ, প্রত্যেক রিডার এসে একটা বই চাইছে, সেই বইটা সাজানো নেই, তবে খুঁজে পাবে না। সাজানো না থাকলে তুমি বলবে নেই লাইব্রেরিতে, কিন্তু ও বলবে ক্যাটালগে দেখছি আছে, তুমি খুঁজে পাবে না। এভরি বুক হিটস রিডার, উল্টোটা, সেটাও হবে না। সেভ দ্য টাইম অফ দ্য রিডার, সঙ্গে সঙ্গে সাজানো থাকলে সঙ্গে সঙ্গে 1 মিনিটে বের করে দেবে, নাহলে 1 ঘন্টা। লাইব্রেরি ইজ এ গ্রোয়িং অর্গানিজম। সুতরাং লাইব্রেরি ইজ এ গ্রোয়িং অর্গানিজম, তার মানে লাইব্রেরি বয়সেও বাড়ছে, মেধাতেও বাড়ছে, ইচ এন্ড এভরি, ফিজিক্যালি বাড়ছে, মেন্টালি বাড়ছে। সুতরাং আমাদের লাইব্রেরি ক্লাসিফিকেশন করে যদি অর্গানাইজ না করি, নতুন নতুন সার্ভিস দিতে পারবো না। সুতরাং ওটার যে মেন্টাল গ্রোথ সেটা ব্লক হয়ে যাবে। এবারে আমরা বলছি যেটা পারপাস এন্ড ফাংশন অফ লাইব্রেরি ক্লাসিফিকেশন। আমি অনেকগুলো একই টাইপের জিনিস বলবো, কিন্তু একটু একটু করে ডিফারেন্ট। তোমরা পরীক্ষা লেখার সময় ভালো করে লিখবে। সো ফার্স্ট পয়েন্ট দেখো, বুকস এন্ড আদার ইনফরমেশন সোর্স। সো বুকস হতে পারে, ম্যাপ হতে পারে, গ্লোব হতে পারে, সিডি হতে পারে, ডিভিডি হতে পারে। ওই জন্য বললাম দ্য বুকস এন্ড আদার ইনফরমেশন সোর্স in a systematic and helpful on the shelf, এটা তো আমরা জানি। so that কি না, 3টে পয়েন্ট। users may find all the documents of his her subject of interest in juxtaposition. আমি জানি 530 মানে ফিজিক্স ইউজার্সরা যদি, তোমরা জানো দুটো টাইপের লাইব্রেরির অ্যাক্সেস হয়, একটা ওপেন অ্যাক্সেস, একটা ক্লোজ অ্যাক্সেস। ক্লোজ অ্যাক্সেস মানে হচ্ছে তুমি একটা চিরকুট দিলে, লাইব্রেরিয়ান তোমাকে বই বের করে দিল। আর ওপেন অ্যাক্সেস মানে তুমি স্ট্যাকে চলে গেলে। তাহলে তুমি যখন স্ট্যাকে চলে যাবে, তখন যদি ঠিকঠাক ক্লাসিফাই করে সেলফে না হয়, তাহলে যে পজিশনে বইটা থাকার কথা সেই পজিশনে থাকবে না, ফলে ইউজার্সরা বইটা পাবে না, লাইব্রেরি স্টাফেরাও বইটা খুঁজে দিতে পারবে না। সো second point is helps the staff in expeditious service to the users of the library. So expeditious service দিতে গেলে আমাদের বুকটাকে অ্যারেঞ্জ করা দরকার। and number C is browsing it made beneficial. So
বলেছি আপুপা অ্যারেঞ্জমেন্ট। সো ব্রাউজিং এন্ড সার্চিং এর মধ্যে ডিফারেন্স আছে। তোমরা সার্চিং মানে তোমার একটা পার্টিকুলার এম আছে, ওই পয়েন্টে যাব, হ্যাঁ, এবার তুমি সার্চ করে ওখানে যাচ্ছ। ব্রাউজিং মানে তুমি ওই পয়েন্টে যাবে, পার্টিকুলার কোন পয়েন্টে না, তুমি ঘুরে 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 যাচ্ছ, যে ওই পার্টিকুলার ডকুমেন্টটা দরকার, একটা জিনিস দরকার, ওই জিনিসটা পেতে গেলে আমি কোন রুট দিয়ে যাবো আমি জানি না, আমি ঘুরে 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 দেখছি, দ্যাট ইজ ব্রাউজিং। সার্চিং মানে একেবারে আমি পিন পয়েন্টেড, ওইটাই আমার চাই, ওই বইটা, ওই পিন পয়েন্টে চলে যাব। সো লাইব্রেরিতে যদি ব্রাউজ করি তাহলে ইউজার্সরা অনেক কিছু জানতে পারবে। তুমি স্ট্যাক ঘেটে 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 অটোমেটিকলি তুমি তার পেরিফেরাল সাবজেক্টে কিছু বই পাবে। সুতরাং ব্রাউজিংটা আমাদের হবে যদি ঠিকঠাক পজিশনে অ্যারেঞ্জ থাকে, পরপর পরপর থাকে, তাহলে লাইব্রেরি ক্লাসিফিকেশনের বই খুঁজতে গেছো, ওইখানে 4-5টা বই দেখলে ক্লাসিফিকেশনের আছে, এখানে একটা ক্লাসিফিকেশন বই, তার পাশে জিওগ্রাফির বই, তার পাশে লিটারেচারের বই, সুতরাং কনফিউজড হয়ে যেত। সেকেন্ড পয়েন্ট, এনসিওর স্পেসিফিক নেম টু ইচ ডকুমেন্ট thereby make possible কি না প্রম্পট লোকেশন অফ দ্য ডকুমেন্ট। একই জিনিস একটু একটু করে ডিফারেন্ট আর কি। প্রম্পট লোকেশন অফ দ্য ডকুমেন্ট মানে সেভ দ্য টাইম অফ দ্য ইউজার্স। প্রম্পট লোকেশন সঙ্গে সঙ্গে ওখানে আছে, চলে গেলাম। স্পিডি রেস্টোরেশন ডকুমেন্ট, শুধু ইউজার্সরা নিলে বা স্টাফেরা নিলে হবে না, নিয়ে যখন ওকে আমি ইস্যু করলাম বইটা, আফটার ইউজ ও যখন রিটার্ন করবে তাহলে ওই বইটা ওই পার্টিকুলার জায়গাতে ঢুকিয়ে আসতে হবে। সুতরাং স্পিডি রেস্টোরেশন। Okay, to know the number of the copies of a book available in the library. So যখন একটা পার্টিকুলার বই একটা পার্টিকুলার পজিশনে, তার যে পজিশনে থাকার কথা সেখানে আছে, তাহলে ওই জায়গাতে গিয়ে যদি দেখো, তাহলে ওই বইয়ের আরো বিভিন্ন, যদি একই কপি মানে একই বই 2-3টে কপি থাকে, সেটা তুমি জানতে পারবে। তাহলে এট এ লাইব্রেরি অ্যাডমিনিস্ট্রেটর, তুমি যদি ওখানে স্ট্যাকে যাও, তুমি দেখলে যে লাইব্রেরি ক্লাসিফিকেশন ওদের দ্বারা লেখা, এই বইটার খুব চাহিদা আছে, ওকে, তুমি স্ট্যাকে চলে গেলে দেখলে যে কতগুলো বই আছে আমার, এট এ টাইম তুমি দেখে নেবে যে কতগুলো কপি আছে, দেখতে পাবে একই ক্লাসিফিকেশন অনুযায়ী সাজানো আছে। আর কি না, টু নো অ্যাবাউট দ্য ভেরিয়াস এডিশন অফ এ বুক, যদি ওই পার্টিকুলার বইয়ের ফার্স্ট এডিশন, সেকেন্ড এডিশন, থার্ড এডিশন এসব থাকে, পরপর 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 থাকবে। সুতরাং এটাও তোমার কাছে একটা ঠিকঠাক অ্যারেঞ্জ হলে এগুলো সব তুমি পাবে। দেন নাম্বার সি, হেল্পস দ্য লাইব্রেরি ইন, কি লাইব্রেরিকে হেল্প করবে না কম্পাইলেশন অফ দ্য অ্যাডহক বিবলিওগ্রাফি অ্যান্ড ইউনিয়ন ক্যাটালগ। অ্যাডহক বিবলিওগ্রাফি মানে কেউ এসে বলল যে রবীন্দ্রনাথ টেগোরের উপর আমাকে একটা বিবলিওগ্রাফি বানিয়ে দিন, আমি পড়তে চাই, কি কি বই আছে। তুমি স্ট্যাকে চলে গেলে, তুমি জানো রবীন্দ্রনাথ ঠাকুরের বই হবে 891.44.123, তাহলে ও অটোমেটিক্যালি ওইখানে গিয়ে কতগুলো বই আছে তার লিস্ট করে নেবে, টাইটেল কি, অথার কি, এডিশন কি দিয়ে দিলে একটা বিবলিওগ্রাফি তৈরি হয়ে যাবে। ওকে। আর ইউনিয়ন ক্যাটালগ মানে হচ্ছে যে আমাদের লাইব্রেরি, সাপোজ কল্যাণ ইউনিভার্সিটির লাইব্রেরি, পাশে ধরো বিসিকেবি আছে, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, এই দুটো লাইব্রেরির মধ্যে আমরা একটা এগ্রিমেন্ট করলাম, কি না আমার ইউজার্সরা তোমার ওখান থেকে বই পাবে, তোমার ইউজার্সরাও আমাদের এখান থেকে বই পাবে। সুতরাং আমরা একটা এগ্রিমেন্ট করলাম। এগ্রিমেন্ট করলে তো হবে না, তাহলে আমার এখানে যে লাইব্রেরি ক্যাটালগ কার্ডগুলো আছে সেখানেও ওদের বইগুলো রিফ্লেক্ট হতে লাগবে। সুতরাং এই যে আমরা ক্যাটালগ কার্ডটা বানাবো, রিফ্লেক্ট হবে, সেখানেও তাহলে ওই ক্লাসিফিকেশন অনুযায়ী নাম্বারগুলো লেখা থাকবে যে এই মুখ ক্লাসিফিকেশনে এই বইটা কল্যাণী ইউনিভার্সিটিতে আছে, কমা দিয়ে বিসিকেবিতে আছে। আবার একটা কার্ড করলাম শুধু কল্যাণীতে আছে, তাহলে পরপর গুলো সাজানো থাকবে। তাহলে সেভাবেই আমাদের ক্যাটালগ কার্ড করতে এটাকে সুবিধা লাগবে, কম্পাইলেশন করতে, যে ইউনিয়ন ক্যাটালগ কম্পাইল করতে আমার এই বইগুলোর সুবিধা লাগবে অ্যারেঞ্জমেন্টটা। নাম্বার 2, বুক ডিসপ্লে। এটা একটা জাস্ট একটা মানে ওভারঅল একটা অবজেক্টিভ, যে বইগুলো সুন্দর ডিসপ্লে আছে। হ্যাঁ, মানে তো একটা ইউজার্স গিয়ে যে লাইব্রেরিতে ঢুকবে, লাইব্রেরি সায়েন্সের একটা স্ট্যাকের কাছে দাঁড়াবে, ও একটা এট এ গ্ল্যান্স একটা বুক ডিসপ্লে দেখে নেবে যে কি কি বই আছে, এটা একটা। দেন ওয়েডিং আউট দ্য ওল্ড এডিশন অফ এ বুক, আমি যদি দেখি পরপর একটা স্ট্যাকে ফার্স্ট এডিশন, সেকেন্ড, একটা কম্পিউটার সায়েন্সের বই, প্রোগ্রামিং সি এর বই, ফার্স্ট এডিশন, সেকেন্ড এডিশন, এখন 19th এডিশন চলছে, এবং এইসব কম্পিউটারের সাধারণত পরে আগের এডিশন গুলো লোকে কেউ দেখে না কম্পিউটার সায়েন্সের। সুতরাং আগের এডিশন গুলোকে ওয়েডিং আউট করে দেবো, মানে একবার অন্য জায়গায় সরিয়ে দেবো, ওখান থেকে স্ট্যাকে আর জায়গা নেই।
সুতরাং এটাতে আমাদের হেল্প করে যদি ঠিকঠাক বই অ্যারেঞ্জ হয়। দেন অ্যাডিং নিউ এডিশন অফ এ বুক, একটা বইয়ের এডিশন নতুন হলো, ছিল 19th এডিশন, 20th এডিশন এলো, সঙ্গে সঙ্গে আমি যাবো 19th এর পরে হবে, সুতরাং আমরা অ্যারেঞ্জ করা থাকলে আমরা এখানে ঢোকাতেও সুবিধে। দেন প্রোভাইডিং পিন পয়েন্টেড এক্সপিডিটিয়াস সার্ভিস টু ইউজার্স, খুব ইজি সার্ভিস দেওয়া যাবে। স্টক ভেরিফিকেশন, নতুন টার্মিনোলজি, স্টক ভেরিফিকেশন, সার্টেন টাইম পিরিয়ড অফ টাইম লাইব্রেরিয়ান কি করবে না, আমার লাইব্রেরিতে কতগুলো বই কেনা হয়েছে, কতগুলো ক্যাটালগ আছে, কতগুলো অ্যাকচুয়ালি স্ট্যাকে আছে, কতগুলো চুরি গেছে বা মিসপ্লেস হয়েছে, সেটাকে বলা হয় স্টক ভেরিফিকেশন। এই স্টক ভেরিফিকেশন করতে গেলে যদি পরপর সাজানো থাকে, তা আমার ক্যাটালগ কার্ডগুলো নিয়ে আমি পরপর দেখতে থাকবো, এই ক্যাটালগ কার্ডে এই নাম্বার দেখি স্ট্যাকে আছে কিনা, তারপরে এই পরপর যদি সাজানো থাকে তাহলে আমাদের স্টক ভেরিফিকেশনের সুবিধা হয়। দেন অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ক্যাটালগ কার্ড ইন দ্য ক্লাসিফাইড পার্ট অফ দ্য ক্যাটালগ, তোমরা হয়তো সবুজবাবু পড়িয়েছি কিনা জানি না, ক্যাটালগ যখন করবে তখন একটা হচ্ছে অ্যালফাবেটিক্যাল পার্ট হবে, একটা ক্লাসিফাইড পার্ট। ওকে, অ্যালফাবেটিক্যাল পার্ট মানে হচ্ছে যেখানে টাইটেল, অথার, সাবজেক্ট দিয়ে সাজানো থাকবে ক্যাটালগ কার্ডগুলো। আর একটা জায়গাতে আমরা যে ওই যে আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ মানে ক্লাস নাম্বার 530 এইগুলো ভাবে সাজানো থাকবে, সেইটা ফর দ্য লাইব্রেরি স্টাফ। ওকে, তাহলে ওই যে পার্টটা আমরা ওইটা অ্যারেঞ্জ করতে সুবিধা হবে ক্লাসিফিকেশন থাকলে, নাহলে কি করে আমি অ্যারেঞ্জ করব। সুতরাং ওই যে আমরা ক্লাস নাম্বার অনুযায়ী সাজাচ্ছি, ওটাই বেসিক্যালি রিফ্লেক্ট করছে লাইব্রেরির সেলফে যা আছে ওই কার্ডগুলো সেভাবেই আছে। ওকে, সো দিস আর অল দ্য purpose and two more purpose are D, that is classified part of the catalog in turn. এই যে classified part of the catalog এর দুটো পার্ট, একটা alphabetical part and একটা classified part. So classified part এর তারা আবার কি করছে, refers the user the place of his document or shelves. ওকে, সো এই যে ক্লাসিফাইড পার্ট, ক্লাস নাম্বারটা দেওয়া আছে ক্যাটালগ কার্ডে, ওই ক্যাটালগ কার্ড থেকে তো টুকে লাইব্রেরিয়ানকে দাও, সুতরাং এইটা তোমাকে ইনডিরেক্টলি অর ডিরেক্টলি হেল্প করছে টু ফাইন্ড আউট দ্য অন দ্য shelf. Okay, so locate the document on the shelf. And another thing is the users, the artificial number used for arranging the documents on his subject and interest. So users কে ইনফর্ম করা হচ্ছে যে কিভাবে এই কার্ডের এই নাম্বারগুলো সাজানো আছে, ট্যাকে একটা বইয়ের স্পাইনে চেটানো আছে, ওইটা কিভাবে সাজানো আছে, এই ডকুমেন্ট মানে আমাদের ক্যাটালগ কার্ডটা দেখে ও বুঝতে পারছে, তারও একটা ইন্টারেস্ট হয়ে যাচ্ছে যে ইউজার্সদের কোন সাবজেক্টে আমি যাব, তাকে সেভাবে সাজানো আছে ক্যাটালগ কার্ডগুলো, সুতরাং স্ট্যাকের মধ্যে বইগুলো সেভাবে সাজানো আছে। Next, provides a vivid picture of the available documents in the subject of interest in the library. সুতরাং এই কার্ডগুলো দেখেই ও বুঝতে পারবে 530 কতগুলো কার্ড আছে, দেখি 10টা কার্ড, তার মানে এগুলো সব ফিজিক্সের, তাহলে একটা ওর কত বই অ্যাভেলেবেল ওর ইন্টারেস্ট এরিয়াতে ও দেখতে পাবে ইউজার্সটা। নেক্সট হচ্ছে হেল্পস ইন প্রিপেয়ারিং রিডিং লিস্ট, যেটা বিবলিওগ্রাফি বললাম ওটাই রিডিং লিস্ট। ওখান থেকে আমি রিডিং লিস্ট বলতে পারি যে 530.এত এইটা মানে ফিজিক্সের বই, তাহলে ফিজিক্সের কতগুলো বই আছে আমি একটা বানিয়ে ফেলি, তাহলে এতগুলো বই আমি পরে খুঁজে পাবো কিনা দেখবো, এগুলো থেকে আমি একটা রিডিং লিস্ট বানাবো, কোনগুলো রেফারেন্স লিস্ট। নাম্বার ই, দেয়ার বাই দ্য লাইব্রেরি ক্লাসিফিকেশন মেক্স পসিবল কি না ফ্রি অ্যান্ড আনইন্টারাপ্টেড ট্রান্সমিশন অফ রেকর্ডেড নলেজ অ্যান্ড ইনফরমেশন। এটা খুব একটা ব্রড পার্সপেক্টিভ যে ফ্রি আনইন্টারাপ্টেড ট্রান্সমিশন অফ রেকর্ডেড নলেজ, ফ্রিলি তুমি আস্তে আস্তে করে এখান থেকে ওখানে চলে যাবে, তুমি জানো 530 এখন 520 হয়েছে, তারপরে 530 আনইন্টারাপ্টেড ট্রান্সমিশন হয়ে যাবে, কিভাবে রেকর্ডগুলো আমাদের সাজানো আছে। Makes the library operation from acquisition to circulation smooth and mechanical. You know, basically in library there are some basic sections are there. First section is called acquisition, where after purchasing of the documents or books, library staff will process and record all the attributes of the books in a document that is called the accession register. So all this process is called the acquisition. Then it go to the processing, where cataloging and classification job will going on. So
first one is acquisition, then cataloging and classification, then circulation, then binding, then reading room, এরকম বিভিন্ন সেকশন আছে। সুতরাং সার্কুলেশন সেকশন, অ্যাকুইজিশন থেকে সার্কুলেশন, এটাকে স্মুথ করার জন্য লাইব্রেরি ক্লাসিফিকেশনের একটা রোল আছে। এটা ব্রডার পার্সপেক্টিভে দেন হেল্পস ইউজার্স ইন দ্য ডিসকভারি অফ দ্য নলেজ ইন লিটারেচার, then saves the time and energy both the users and library personnel. So all are about the purpose and function of library classification. Okay, clear? So now এবারে আমরা যেটা আলোচনা করব একটু ছোট্ট করে, কি না আমরা যখন একটা বুক ক্লাসিফিকেশন করছি, ভালো করে বুঝবে, একটা বুক তুমি অ্যাজ এ লাইব্রেরি পার্সোনাল, লাইব্রেরি স্টাফ, একটা লাইব্রেরিতে চাকরি করো। সো আফটার পারচেজিং এ ডকুমেন্ট, তুমি এই ডকুমেন্টটাকে নিয়ে এবার ক্লাসিফাই করবে, মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মানে কি, বইটার ভেতরে যে সাবজেক্টটা বলা আছে 100 পাতা, সেটাকে তুমি পড়ে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটাকে কনভার্ট করছো আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ। সুতরাং তাহলে বুক ক্লাসিফিকেশন মানে কি, তুমি তার বইটাকে ক্লাসিফাই করছো না, বইটার ভেতরে যেটা নলেজ আছে, সেই নলেজটার সাবজেক্টটা কি, সেটাকে তুমি ক্লাসিফাই করছো একটা আর্টিফিশিয়াল নাম্বার দিয়ে। কিন্তু সেটা শুধু যদি ক্লাসিফাই করতাম, তাহলে আমি স্ট্যাকে বইটা রাখতে পারতাম না, শুধু সেটা যদি করতাম। কারণ আমাদের মেন অবজেক্টিভ ইজ টু individualization of the document, so that after querying of a particular document, the users or library staff can locate the document in a shelves. সুতরাং নলেজ ক্লাসিফিকেশনের সাথে সাথে আমাদের আর কিছু ক্লাসিফাই করতে হবে, কি না তোমরা যখন দেখবে যে আমরা এই কোলন ক্লাসিফিকেশন করব, বা পরে আমরা অন্য কোনো একটা স্কিম করব, আরো দুটো স্কিম আছে, ক্লাসিফিকেশন শিডিউল আছে, সেখানে যখন করব তোমরা দেখবে যে আমাদের যত ইউনিভার্স অফ নলেজ আছে, হ্যাঁ ইউনিভার্স অফ নলেজ আছে, সমস্ত নলেজকে আমরা বিভিন্ন একটা গ্রুপে করেছি, যে আমরা ফিলোসফি সেই তারপর একটা ডাম্প প্লেস করেছি। কালকে একটা নতুন সাবজেক্ট এলো, সেটা কারোর সাথে মিল নেই, তার একটা ডাম্পিং একটা স্পেস রাখা আছে। ওকে, এবং কিছু কিছু জিনিস যেটা কোনো সাবজেক্টেই যায় না, ধরো হাউ টু রাইট এ ডিকশনারি, তাহলে এটা কোথায় যাবে? এটা ফিলোসফিরও নয়, এটা ইকোনমিক্সও নয়, এটা সায়েন্সেরও নয়, একটা আর্টও নয়, টেকনোলজিও নয়, জিওগ্রাফিও নয়, হিস্ট্রি নয়। সুতরাং এটা কি? সুতরাং এরকম কিছু কিছু সাবজেক্টের জন্য একটা ক্লাস রাখা আছে আমাদের, পরে বলবো, দ্যাট ইজ কল জেনারেলিয়া ক্লাস, যেখানে সমস্ত অনেক কিছু অফব্রিড সাবজেক্টকে আমরা ওই মানে কি বলবো একটা রিসাইকেল বিনের মধ্যে রেখে দিচ্ছি। ঠিক আছে, দ্যাট ইজ কল জেনারেলিয়া ক্লাস। তার মানে এই যে বললাম বুক ক্লাসিফিকেশন নলেজ ক্লাসিফিকেশন তো করলাম ভেতরের নলেজটা দিয়ে। সাপোজ বললাম যে তোমাকে একটা ডিকশনারি অফ ফিজিক্স, সেটা তাহলে ফিজিক্সের বই নাকি এই জেনারেল ডিকশনারির বই? ঝামেলা। তাহলে নলেজ ক্লাসিফাই যদি করি তাহলে ফিজিক্স দেবো, কিন্তু বইটাকে আমি কোথায় স্ট্যাকে রাখবো? ফিজিক্সটা স্ট্যাকে রাখবো না সব ডিকশনারিগুলো একসাথে রাখবো? তার জন্য নলেজ ক্লাসিফিকেশনের সাথে আর কিছু অ্যাড করতে হবে, দ্যাট ইজ জেনারেলিয়া ক্লাস। মানে যে ক্লাসটা ওই ফিজিক্স কেমিস্ট্রি বাদ দিয়েও একটা ডাম্পিং ক্লাস আছে, সেটা অ্যাড করলাম নলেজের সাথে। আর কি অ্যাড করলাম? আর কি ফর্ম ক্লাস মানে কি? একটা লিটারেচারের বই, সাপোজ শরৎচন্দ্রের দেবদাস। সুতরাং শরৎচন্দ্রের দেবদাস যদি বলি, তাহলে এটার নলেজটা কি বলো দেখি? নলেজটা কি হবে? একটা সোশ্যাল সায়েন্স বা সোসাইটি, তাই না? সোশ্যাল সায়েন্স। তাহলে আমরা কি এটা সোশ্যাল সায়েন্সের কাছে বইটা রাখবে? যারা সোশিওলজি পড়ে তারা কি এই বইটা পড়বে না? সুতরাং লিটারেচারের জন্য নলেজটা মেন সাবজেক্ট নয়। কিটা মেন সাবজেক্ট? না ফর্ম, মানে সেটা পোয়েট্রি না ড্রামা না ফিকশন না লেটার না এসে, তাহলে এইগুলো ইম্পর্টেন্ট। কি তার সাবজেক্ট সেটা ইম্পর্টেন্ট নয়। ওকে, সুতরাং এইগুলোকে বলা হয় ফর্ম ক্লাস। তাহলে ফর্ম ক্লাস
জেনারেলিয়া ক্লাস প্লাস নলেজ অর্গানাইজেশন, এই তিনটে মিলে বুক ক্লাসিফিকেশন। ক্লিয়ার? তাহলে বুক ক্লাসিফিকেশনে তিনটে গেল, আরো আছে। তাহলে এই যে তিনটে বললাম, এই তিনটে গুলো হচ্ছে ইনার কম্পোনেন্ট অফ দ্য বুক, বইয়ের ভেতরের কম্পোনেন্ট। পোয়েট্রি কিনা ভেতরের, জেনারেলিয়া, নলেজ সব ভেতরের কম্পোনেন্ট। আর কি আছে? কিছু বাইরের কম্পোনেন্ট আছে। কি? ফর্ম, এই যে দেখো, প্লাস ফর্ম ডিভিশন, যেটা হচ্ছে কি না আমাদের একটা বই কি টাইপের সাজানো আছে তাকে বলছি ফর্ম ডিভিশন। আর ফর্ম ক্লাস মানে হচ্ছে যে লিটারেচারের যে ফর্ম তাকে বলছি ফর্ম ক্লাস। আর ফর্ম ডিভিশন মানে হচ্ছে যে একটা ফিজিক্সের বই, সেটা ফিজিক্সের বই কিন্তু টেক্সট বই নয়, সেটা কি ফিজিক্সের একটা ডিকশনারি। মানে কি যত ফিজিক্সে ওয়ার্ড আছে সবগুলো অ্যালফাবেটিক্যালি সাজানো আছে। সুতরাং ডিকশনারি, ইয়ার বুক, এনসাইক্লোপিডিয়া, গাইড বুক, এগুলো সমস্ত হচ্ছে ফর্ম ডিভিশন। আমি কি করলাম, যত টেলিফোন নাম্বার আছে সেটাকে আমি সাজিয়ে সাজিয়ে রাখলাম। এই সাজানোটা একটা ফর্ম, কি রেডি রেকনার বলে। ইয়ার বুক, পার্টিকুলার একটা 2020-র ইয়ার বুক, মানে 2020-তে পৃথিবীতে যত যা ঘটনা ঘটেছে সেটা ইয়ার বুকে দেওয়া আছে। সুতরাং এর কোনো সাবজেক্ট নেই, এর সাবজেক্ট তো জেনারেলিয়া সাবজেক্ট, কিন্তু তা বাদ দিয়ে এর একটা ফর্ম ডিভিশন আছে। সুতরাং ফর্ম ডিভিশনটা একটা ব্যাপার। ওকে, নেক্সট কি না আর কিছু বাইরের কম্পোনেন্ট আছে। কি? ফর্ম ডিভিশনটাও আমাদের ইনার কম্পোনেন্ট। আর বাইরের কিছু কম্পোনেন্ট আছে, কি না ইন্ডেক্স, মানে নোটেশন। মানে এই যে আমরা নলেজ, জেনারেলিয়া, মানে ভেতরে যা কিছু সবাইকে আমরা কি করছি, রিপ্রেজেন্ট করছি একটা আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজে। সেই আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজের যে আমরা চিহ্নগুলো, সিম্বলগুলো দিই, সেগুলোকে বলা হয় নোটেশন। নোটেশন। সো physics is noted by 530. So 530 is called the notation. So notation গুলো আমরা বিভিন্ন সিম্বল দিয়ে করতে পারি। ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, স্মল এ থেকে স্মল জেড, অ আ ক খ দিতে পারি, আন্ডারস্কোর বিভিন্ন সাইন দিতে পারি। আমরা 1 2 3 0 0 থেকে 9 অবধি দিতে পারি, রোমান ক্যাপিটাল দিতে পারি, আরো অনেক কিছু দিতে পারি। হ্যাঁ, আমরা কিছু ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন লেটার দিতে পারি। ওকে, সুতরাং সেগুলোকে বলছে নোটেশন। তার মানে এই যে ক্লাসিফিকেশনে, বুক ক্লাসিফিকেশনে নলেজ মানে সব হলো, প্লাস আবার একটা নোটেশনও অ্যাড করলাম, একটা আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ। প্লাস আরো আমরা যখন শিডিউল করবে তুমি দেখবে একটা ইন্ডেক্স আছে, একটা নলেজ ক্লাসিফিকেশনের সাথে আরো আমরা এটা দিচ্ছি, প্লাস ইন্ডেক্স একটা জুড়ে দিচ্ছি যে কোনটা কোথায় কিটা আছে, না হলে কিন্তু বুক ক্লাসিফিকেশনে গুলিয়ে যাবে। ক্লাসিফাই করলাম এটা 530, ওটা 890, এরপরে আমাকে সুন্দর করে ইন্ডেক্স করে বলতে হবে যে এটা ওখানে, এটা ওখানে, অ্যালফাবেটিক্যাল ইন্ডেক্স করে, সো দ্যাট আমি বুঝতে পারবো যে এটা ওখানে, এটা ওখানে, যখন আমরা ক্লাসিফিকেশন শিডিউল করাবো আর ভালো করে বলবো। সুতরাং এত সব কিছু একসাথে জয়েন্ট হয়ে হবে বুক ক্লাসিফিকেশন। সুতরাং বুক ক্লাসিফিকেশন একটু সামহাউ ডিফারেন্ট দেন দ্য নলেজ ক্লাসিফিকেশন। ওকে, বাট knowledge classification is too hard than the knowledge classification, than the generalia class etc. এইসব বাদ দিয়ে নলেজটাকেই আমাদের মেন ক্লাসিফিকেশন করতে হবে, যে কি সাবজেক্ট নিয়ে ডিল করছে একটা ডকুমেন্ট। ওকে, সো বেসিক্যালি এবার আমরা একটু চলে আসছি অন্য ইতে, যেটা আমরা প্রথম ক্লাসের দিকে করেছিলাম, যে আমরা যে নাস স্পিসিস করেছিলাম, 5 প্রেডিকেবলস করেছিলাম, হ্যাঁ, প্রপার্টি করেছিলাম, ডিফারেন্স করেছিলাম, এই করেছিলাম, ওই করেছিলাম, মনে আছে? এখানে আমরা আর দুটো টার্ম দিচ্ছি, ক্যারেক্টারিস্টিক্স আর অ্যাট্রিবিউট। ওই যে আমরা প্রথম ক্লাসে ডিফারেন্স বলেছিলাম, অন দ্য বেসিস অফ হুইচ উই ক্যান মেক দ্য ক্লাসিফিকেশন, or we can make the group by dividing the unlike things from
or like things from unlike things, that is called the characteristics. সুতরাং characteristics মানে যার বেসিসে আমরা ক্লাসিফাই করছি বা গ্রুপ করছি, ঠিক আছে? অন দ্য বেসিস অফ দ্য এজ, বয়সের উপরে ভিত্তি করে আমরা ক্লাসিফাই করলাম। সুতরাং এজ হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, বললাম যে 20 ইয়ার্সের তলায় এতজন, ওপরে এতজন, দুটো ক্লাস হয়ে গেল, তাহলে ক্লাসিফাই করলাম, দ্যাট ইজ কল ক্যারেক্টারিস্টিক্স। আর কি যেটার আমরা ক্লাসিফাই করতে পারছি না কিন্তু সেগুলো তাদের প্রপার্টি, দ্যাট ইজ কল অ্যাট্রিবিউট। যেটা আমরা বলেছিলাম যে পজিশন অফ লেগ, পজিশন অফ হেড, যে কাদের মাথা আছে কাদের মাথা নেই, তাহলে মাথা থাকাটা একটা অ্যাট্রিবিউট, but it is not the characteristic, because on the basis of these attributes we do not classify the human being, the group of human being. সুতরাং এটা একটা অ্যাট্রিবিউট, কিন্তু ক্যারেক্টারিস্টিক্স নয়। ওকে, সুতরাং আমরা যদি বলি বইয়ের ক্ষেত্রে, তাহলে বইয়ের ক্ষেত্রে সাবজেক্ট ম্যাটার বেশ একটা ক্যারেক্টারিস্টিক্স, ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক্স হয়, আর্টিফিশিয়াল ক্যারেক্টারিস্টিক্স হয়। সাবজেক্ট ম্যাটার, অফ এক্সপ্রেশন, ল্যাঙ্গুয়েজ, অথার, ইয়ার অফ পাবলিকেশন, এগুলো সব ন্যাচারাল বইয়ের। কিন্তু আমি যদি বলি বাইন্ডিং, হার্ড বাইন্ড কি সফট বাইন্ড, এটা আর্টিফিশিয়াল। কালকে আমি সফট বাইন্ডটা খুলে হার্ড বাইন্ড করে দিতে পারি। হ্যাঁ, এইগুলো হচ্ছে আমাদের এই যে পজিশন অফ পেজ, একটা বইয়ের পেজ আছে, এটা একটা অ্যাট্রিবিউট, কিন্তু এটা ক্যারেক্টারিস্টিক্স নয়। আমি বলতে পারি নাম্বার অফ পেজেস যদি বলি তাহলে সেটা ক্যারেক্টারিস্টিক্স, কিন্তু যদি বলি শুধু পেজ আছে সেটা একটা অ্যাট্রিবিউট, নট দ্য ক্যারেক্টারিস্টিক্স। ওকে, সুতরাং আমরা আর একটু জাস্ট করব, সেটা হচ্ছে যে সুতরাং আমরা সাবজেক্ট কাকে বলবো। তাহলে এখন আসছি, দেখো সাবজেক্ট, আমরা কিন্তু বিলং করছি একবারে ইউনিভার্স অফ সাবজেক্ট, সমস্ত সাবজেক্ট আছে। শুধু আমরা উই দ্য হিউম্যান বিং, আমরা আমাদের নিজেদের সুবিধের জন্য একটা স্কোপ বানিয়ে দিয়েছি, এইগুলো নিয়ে হলে ফিজিক্স, এইগুলো নিয়ে সোশ্যোলজি, এইটা হলে হিস্ট্রি, এইটা হলে জিওগ্রাফি। সুতরাং আমরা বলবো একটা সিস্টেমেটাইজড বডি অফ নলেজ, সিস্টেমেটাইজড হোমোজিনিয়াস কোহেসিভ গ্রুপ অফ থটস অর নলেজ, এ চাঙ্ক অফ নলেজ, যার একটা ডেপথ একটা ব্রেথ, আমরা মোটামুটি একটা কমফর্টেবলি সেটাকে একটা ইন্টেলেকচুয়াল একটা বাউন্ডারি দিয়ে আমরা করেছি, দ্যাট ইজ কল আ সাবজেক্ট। ওকে, সো এরকম যদি অনেক কটা সাবজেক্ট, যেটা যাদের মধ্যে আবার ওই সাবজেক্টগুলোর মধ্যে একটা রিলেশন আছে, সেটা বান্ডল অফ রিলেটেড মেজর সাবজেক্ট আর কল দ্য ডিসিপ্লিন। সো generally in India we generally use the 3 or 4 discipline. Science is a discipline, social science is a discipline, humanity is a discipline, commerce is a discipline, and technology or engineering a discipline. Just আমরা বলছি সায়েন্স, সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটি একটা বেসিক হচ্ছে ডিসিপ্লিন। ওকে, তাহলে ডিসিপ্লিনস গুলোকে এবার এই যে ডিসিপ্লিন, হ্যাঁ, তাহলে অনেক কটা সাবজেক্ট মিলে একটা হোমোজিনিয়াস সাবজেক্ট গুলোকে আবার গ্রুপ অফ সাবজেক্টকে বলছি ডিসিপ্লিন। ওকে, কিন্তু সেটাকে একেবারে সাবজেক্ট গুলোকে যোগ করে দিয়ে ডিসিপ্লিন বলছি না, একটা কাছাকাছি রাখছি, একটু রিলেটেড ভাবছি। হিস্ট্রি এগুলো হিউম্যানিটি খুব একটা রিলেটেড নয়, একটা মিনিমাম রিলেশন আছে, দ্যাট ইজ হিউম্যানিটি, দ্যাট ইজ সোশ্যাল সায়েন্স, দ্যাট ইজ সায়েন্স। ওকে, এবার এই যে একটা ডিসিপ্লিন, এই ডিসিপ্লিনে এবারে এই যে বিভিন্ন আগে বললাম অনেক সিস্টেমেটিক সাবজেক্ট আছে, সেইগুলোকে আমরা বলছি বেসিক সাবজেক্ট বা মেন সাবজেক্ট। একটা ডিসিপ্লিনের আন্ডার যে অনেক কটা সাবজেক্ট আছে, এটাকে বলবো আমরা সবসময় বলবো বেসিক সাবজেক্ট অর মেন সাবজেক্ট অর মেন ক্লাস। ঠিক আছে, মেন ক্লাস, মেন সাবজেক্ট, ট্র্যাডিশনাল সাবজেক্ট, ক্যানোনিক্যাল সাবজেক্ট, এসব বলবো আমরা। ওকে, ট্র্যাডিশনাল যে সাবজেক্ট গুলোকে বলবো এগুলো বলা হয় ক্যানোনিক্যাল সাবজেক্ট। ঠিক আছে, আমরা বললাম ফিজিক্স, এটা ট্র্যাডিশনাল সাবজেক্ট, তাহলে এটাকে বলবো ক্যানোনিক্যাল ক্লাস। কিন্তু ফিজিক্সের মধ্যে এখন ম্যাগনেটিজম, ইলেকট্রিসিটি, এটা এখন মেন ক্লাসের মতো হয়ে যাচ্ছে, সুতরাং এটাকে আমরা মেন ক্লাস বলতে পারি।
কিন্তু ক্লাসটা হচ্ছে বা ক্যানোনিক্যাল ক্লাসটা হচ্ছে ফিজিক্স। ওকে, সো আমরা এখন একটু আর একটা দুটো জিনিস দেখে নাও। সো এরপরে আমরা একটা কনসেপ্টে আসছি, আইসোলেট। আইসোলেট, আইসোলেট মানে কি? একটা আইডিয়া or complex of idea, ঠিক আছে, itself not a subject but a component of a subject। তাহলে একটা আইডিয়া বা কমপ্লেক্স অফ আইডিয়া, আমি বললাম গোল্ড, ওকে, আমি বললাম দা গোল্ড চেন, তাহলে কমপ্লেক্স অফ আইডিয়া হয়ে গেল, গোল্ড আর একটা চেন, আর শুধু যখন গোল্ড বললাম একটা আইডিয়া, তাহলে এটা কোনো সাবজেক্ট নয়, গোল্ড একটা সাবজেক্ট নয়, গোল্ড চেন বা গোল্ড রিং একটা সাবজেক্ট নয়, কিন্তু ইট ইজ এ পার্ট অফ আর কম্পোনেন্ট অফ সাবজেক্ট। আমি যদি বলি কেমিস্ট্রি একটা সাবজেক্ট, ওকে, আমি বললাম কেমিস্ট্রি অফ গোল্ড, তাহলে হয়ে গেল গোল্ডটা একটা আইসোলেট, বেসিক্যালি কেমিস্ট্রি একটা বেসিক সাবজেক্ট। ক্লিয়ার? সুতরাং আমরা বেসিক সাবজেক্টের একটা যদি কম্পোনেন্ট, যেটা একটা আইডিয়া বা কমপ্লেক্স অফ আইডিয়া, সেটাকে বলবো আইসোলেট। সমস্ত জায়গাতে আমাদের ক্লাসিফিকেশনে লাগবে। ওকে, এবার এই আইসোলেট মেনলি দুটো টাইপের হয়, কমন আইসোলেট অ্যান্ড স্পেশাল আইসোলেট। কমন আইসোলেট কিছু কিছু জিনিস সেটা শুধু সেটা সমস্ত সাবজেক্টের সাথেই যায়, মানে কোনো সাবজেক্টের সাথে একটা কম্পোনেন্ট হতে পারে। কেমন? আমি যদি বলি ইন্ডিয়া, এটা একটা কমন আইসোলেট। আমি বললাম কেমিস্ট্রি অফ ইন্ডিয়া, হিস্ট্রি অফ ইন্ডিয়া, ফিজিক্স অফ ইন্ডিয়া, রিলিজিয়ান অফ ইন্ডিয়া, ফিলোসফি অফ ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়া আমরা কমন আইসোলেট বলে দিতে পারি। আমরা যদি বলি টাইম 2020, তা কেমিস্ট্রি ইন 2020 ইন ইন্ডিয়া, তাহলে কেমিস্ট্রি 2020। তাহলে এই যে টাইম, প্লেস, এরকম বেশ কিছু আইসোলেট আছে যেগুলোকে বলবো কমন আইসোলেট। দ্যাট ইজ ইট ক্যান বি এ কম্পোনেন্ট অফ any subject irrespective of the thought content. Okay, so these are called the common isolate, and another type is called the special isolate. Okay, so special isolate is basically the component of a special part of the subject. So suppose আমরা বললাম যে রুরাল লাইব্রেরি, সুতরাং লাইব্রেরি হচ্ছে লাইব্রেরি সায়েন্সের, রুরালটা আমরা ওই পার্টিকুলার কয়েকটা জায়গার জন্য হবে। এরকম বেশ কিছু জিনিস আছে, আমরা একটা পার্টিকুলার সাবজেক্টের সাথে যাবে, অন্য সাবজেক্টের সাথে যাবে না। আমি বললাম ইউনিভার্সিটি লাইব্রেরি, রুরাল লাইব্রেরি, হ্যাঁ, আমি বললাম বুক ক্লাসিফিকেশন, তাহলে বুক ক্লাসিফিকেশন, তাহলে এখানে বেসিক সাবজেক্টটা কি? বেসিক সাবজেক্টটা ভেতরে ঢুকে আছে, তুমি দেখতে পাচ্ছ না। ওখানে যেমন আমি বলে দিলাম কেমিস্ট্রি অফ গোল্ড, তুমি বুঝে গেলে কেমিস্ট্রি বেসিক সাবজেক্ট, গোল্ড আইসোলেট, এখানে তুমি বুঝতে পারছি না, এখানে কিন্তু ভেতরে আছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ইজ এ বেসিক সাবজেক্ট। সুতরাং রুরাল লাইব্রেরি হচ্ছে একটা আইসোলেট, মানে রাদার কমপ্লেক্স অফ আইসোলেট রুরাল লাইব্রেরি, আর ওখানে হচ্ছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স হচ্ছে বেসিক সাবজেক্ট। সুতরাং রুরাল লাইব্রেরি কনসেপ্টটা লাইব্রেরি অফ সায়েন্সেরই একটা পার্ট শুধু, দেয়ারফর ইট ইজ স্পেশাল আইসোলেট। ক্লিয়ার? আইসোলেট। এবারে কিন্তু আস্তে আস্তে ডিপে ঢুকছি। দেন আসবো ফ্যাসেট। ওকে, ফ্যাসেট মানে কি? গ্রুপ অফ আইসোলেট, অনেক কটা আইসোলেট, একটু যাদের কমন ক্যারেক্টারিস্টিক্স আছে, সেই আইসোলেট গুলোকে একসাথে বলবো একটা ফ্যাসেট। ক্লিয়ার? ধরো আমি বললাম যে আইসোলেট গুলোকে ডিভাইড করছি প্লেস, ঠিক আছে, প্লেসের উপর ডিপেন্ড করে, তাহলে প্লেসের ভাগগুলো হচ্ছে সমস্ত প্লেস রিলেটেড জিনিসগুলো হয়ে গেল। তাহলে প্লেসের উপর আমি বললাম ন্যাশনাল লাইব্রেরি, রুরাল লাইব্রেরি, স্টেট লাইব্রেরি, মহকুমা লাইব্রেরি, হেনা তেনা, বেসড অন দা একটা স্কোপ বা জিওগ্রাফির উপর ডিপেন্ড করে। সুতরাং এটা একটা ফ্যাসেট হলো। আবার বললাম বেসড অন দা কালেকশন অফ দ্য লাইব্রেরি, আমি ভাগ করলাম কি বিগ লাইব্রেরি, স্মল লাইব্রেরি, মিডিয়াম লাইব্রেরি সাপোজ, তাহলে এইগুলো হয়ে যাবে আর একটা ফ্যাসেট। কিন্তু সমস্তগুলোই দেখো মানে এইগুলো সব রিলেটেড টু প্লেস বা স্পেস, এটা রিলেটেড টু কালেকশন,
তাহলে এটা দুটো আলাদা আলাদা ফ্যাসেট হয়ে গেল, ঠিক আছে? ওটা একটা ফ্যাসেট, এটা একটা ফ্যাসেট। আবার এই দুটো ফ্যাসেট গুলো কিন্তু আবার রিলেটেড। কি না, এটা হচ্ছে বিভিন্ন টাইপের লাইব্রেরি বলছে বেসড অন দা জিওগ্রাফি, বেসড অন দা কাভারেজ আর স্কোপ। আর এটাও বিভিন্ন টাইপের লাইব্রেরি বলছে বেসড অন দা কালেকশন অফ দা লাইব্রেরি ম্যাটেরিয়াল। সুতরাং দুটোই হচ্ছে একই টাইপের ফ্যাসেট, একসাথে যোগ করে দিলাম, সেটাকে বলবো ক্যাটেগরি। সুতরাং একই টাইপের আইসোলেট মিলে হবে ফ্যাসেট, একই ক্যাটেগরির একই টাইপের বা একই ক্যারেক্টারিস্টিক্সের ফ্যাসেট মিলে হবে ক্যাটেগরি। ওকে, সুতরাং রঙ্গনাথন কি বললেন? রঙ্গনাথন বললেন যে ক্লাসিফিকেশনের সমস্ত ইউনিভার্স অফ নলেজের বেসিক্যালি দে আর all the component of any subject, they may be under, they must be under 5 and only 5. সুতরাং সমস্ত সাবজেক্টের 5টাই মাত্র ক্যাটেগরি হয়। ওকে, one is called, that is personality, M for matter, E for energy, S for space, T for time. So PMEST, P for personality, M for matter, E for energy, S for space, T for time. সুতরাং এই যে ওপরে আমরা বললাম এইগুলো একই টাইপের গুলো মিলে একটা ক্যাটেগরি হলো, সেটা পি ক্যাটেগরি না, এম ক্যাটেগরি না, ই না, এস না, টি, পরে আমরা আসবো। সুতরাং এই ক্যাটেগরি গুলো রঙ্গনাথন যখন করেছিলেন তখন রঙ্গনাথন বলল আমি এটাকে করছি বেসড অন দা অ্যাবস্ট্রাক্টনেস অফ দা কনসেপ্ট অর অফ দা কনসেপ্ট। পার্সোনালিটি, ম্যাটার, এনার্জি, স্পেস, টাইম, যত আস্তে আস্তে আমরা যাচ্ছি রাইট হ্যান্ড সাইডে তত এর অ্যাবস্ট্রাক্টনেস বাড়ছে, কংক্রিটনেস কমছে। কিরকম হলো? আমি যদি বলি লাইব্রেরি ক্লাসিফিকেশন ইন ইউনিভার্সিটি, library classification of the documents in university library in West Bengal during 2020, তাহলে এটা পুরো একটা বইয়ের টাইটেল হলো। তাহলে এখানে সব কম্পোনেন্ট গুলোকে আমি ভাগ করলাম, সব ফ্যাসেট গুলোকে ভাগ করছি। ক্লিয়ার? সব ফ্যাসেট এক একটা কনসেপ্টকে ভাগ করছি, এটাগুলোকে বলা হয় ফোকাস এরিয়া। কি না, ইউনিভার্সিটি লাইব্রেরি একটা ফোকাস, ঠিক আছে, এইটা একটা ফোকাস। কি না, 2020 একটা ফোকাস, ওয়েস্ট বেঙ্গল একটা ফোকাস, লাইব্রেরি ক্লাসিফিকেশন একটা ফোকাস, ডকুমেন্ট একটা ফোকাস। এবার বললো যে রঙ্গনাথন যে আমাদের ট্যাকটিস হবে কি না, প্রথমে যেটা অ্যাবস্ট্রাক্ট জিনিস আইডেন্টিফাই করা সোজা। সুতরাং আমরা আইডেন্টিফাই করব ফ্রম অ্যাবস্ট্রাক্ট টু কংক্রিট। আমি 20, যে কেউ বলবে এটা টাইম। সুতরাং আমরা যে বলেছি PMEST, টাইমটা হয়ে গেল 2020, আলাদা করে দিলাম, একটা ক্যাটেগরি হয়ে গেল। এই যে ক্যাটেগরি, একটা ক্যাটেগরি হয়ে গেল টাইম। ওকে, এবার বললাম ওয়েস্ট বেঙ্গল, সবাই জানি ওয়েস্ট বেঙ্গল মানে স্পেস, তাহলে আরেকটা ক্যাটেগরি হলো। তার মানে টাইমটা একেবারে অ্যাবস্ট্রাক্ট, হাতে ধরা যায় না, ছোঁয়া যায় না, ভাবাও যায় না। তারপরে স্পেস একটু কংক্রিট কিন্তু এখনো অ্যাবস্ট্রাক্ট, ওয়েস্ট বেঙ্গল। কালকেও চেঞ্জ হয়ে ওয়েস্ট বেঙ্গলের ই, আমরা যদি বিহারটা দখল করে নিই, বাংলাদেশকে ই করে নিই, তাহলে ওয়েস্ট বেঙ্গলটা আবার বেড়ে যাবে। সুতরাং এটা ভ্যারিয়েবল। সুতরাং টাইম গেল, স্পেস গেল, আমাদের PM। এরপরে এনার্জি, এনার্জি মানে একটা কাজ করা বোঝাচ্ছে, তাহলে লাইব্রেরি ক্লাসিফিকেশন একটা প্রসেস, সুতরাং এটা এনার্জি, এটাও চিনতে সুবিধে। তারপরে ম্যাটার, আর একটু কংক্রিট হলো, লাইব্রেরির মধ্যে কি কি ম্যাটার আছে না, লাইব্রেরির ডকুমেন্ট গুলোকে ক্লাসিফাই করছি, সুতরাং ডকুমেন্ট বা বই, জার্নাল, এগুলো ম্যাটার, সেটাও চিনতে পারা গেল। এরপরে আসছি বাকি সবগুলো করার পর যেটা পড়ে থাকবে, রঙ্গনাথন বলছে এটা পার্সোনালিটি, এটা একেবারে কংক্রিট। কি না, লাইব্রেরি বিল্ডিং, ইউনিভার্সিটি লাইব্রেরি, এটা ভেঙে ভেঙে অন্য জায়গায় নিয়ে যাওয়া অসুবিধে, বইগুলো আমি নিয়ে চলে যেতে পারি। ওয়েস্ট বেঙ্গল একটু ই হতে পারে, একটু কম কংক্রিট। এনার্জি মানে এইভাবে এইভাবে আমাদের ভাগ করা হয়েছে। ক্লিয়ার? আর একটা জাস্ট বলবো, সেটা হচ্ছে যে আর কিছু আইডিয়া আছে, সেই আইডিয়াটা আইসোলেট হতেও পারে, আবার আইসোলেট নাও হতে পারে, মানে সাবজেক্টের কোনো পার্ট হতেও পারে, নাও হতে পারে। কিন্তু এই আইডিয়াটা যদি
অন্য একটা আইডিয়ার সাথে যোগ হয়, তাহলে বোঝো যে ওই আইডিয়াটা যদি অন্য একটা আইডিয়ার সাথে যোগ হয়, তাহলে যার সাথে যোগ হচ্ছে তার 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 গেট আপটাকে চেঞ্জ করে দেবে, তার স্কোপটাকে চেঞ্জ করে দেবে, তার কনসেপ্টটাকে চেঞ্জ করে দেবে। সাপোজ আমি বললাম ওমেন, তাহলে ওমেন একটা আইসোলেট, ওমেন। এবার আমি বললাম পুয়ার, গরিব, সেটা আরেকটা আইসোলেট। ওকে, এবার আমি ওমেনের সাথে পুয়ার যোগ করে দিচ্ছি, তাহলে পুয়ার ওমেন, তাহলে পুরো ওমেনটাকে চেঞ্জ করে দিল। এতক্ষণ ছিল গোটা পৃথিবীর ওমেন, যে পুয়ারটা আমি দিলাম আরেকটা আইসোলেট যোগ করে দিলাম পুয়ার ওমেন, তাহলে ওর কনোটেশন ডিনোটেশনটাকে চেঞ্জ করে দিল। সুতরাং এটাকে বলবো আমরা স্পেসিয়েটার কাইন্ড ওয়ান। তাহলে যেটা স্পেসিয়েটার মানে যেটা স্পেসিফিক একটা আইসোলেটকে, সুতরাং এটাকে বলবো কাইন্ড ওয়ান স্পেসিয়েটার। আর একটা কি, সেটা নিজে আইসোলেট নয়, নিজে একটা কিন্তু আইসোলেট নয়, একটা পার্ট অফ দ্য সাবজেক্ট নয়, কিন্তু সেটা যদি আর একটা কোনো আইসোলেটের সাথে যোগ হয়, তাহলে তার আবার চেঞ্জ করে দিচ্ছে। যেমন নর্থ বলে কোনো কিছু নেই, একমাত্র নর্থ যদি একটা আইসোলেটের সাথে যোগ হয় তবে বলবো যে এটা নর্থ, নাহলে নর্থ বলে একটা আইডিয়া আছে কিন্তু সেটার কোনো নিজস্ব কোনো সত্তা নেই। আমি যদি বলি নর্থ, হবে না। নর্থ অফ আর্থ, নর্থ অফ গ্লোব, নর্থ অফ ইন্ডিয়া, মানে নর্থ অফ কিছু একটা হবে। ইন্ডিয়া একটা আইসোলেট, কিন্তু নর্থ একটা আইডিয়া, নট এ আইসোলেট। কিন্তু সেইটা যদি আইসোলেট ইন্ডিয়ার সাথে যোগ হয়, তাহলে ইন্ডিয়ার কনোটেশন ডিনোটেশন চেঞ্জ করে দিল। যেই নর্থ ইন্ডিয়া বললাম, তাহলে পুরো ইন্ডিয়ার হলো না, সাউথ ইস্ট ওয়েস্ট বা শুধু নর্থটা থাকবে। দ্যাট ইজ কল্ড দ্য স্পেসিয়েটার কাইন্ড টু। তাহলে এই যে সমস্ত আমরা একটা ডকুমেন্ট পেলাম লাইব্রেরিতে, তার সমস্ত থট কন্টেন্ট পড়লাম, টাইটেল পড়লাম, পড়ে এক একটা ফ্যাসেটকে আলাদা আলাদা করলাম, যে এই ফ্যাসেটটা পি, এটা এম, এটা ই, এটা এস, এটা টি। সো দ্য অ্যানালিসিস অফ দিস ফ্যাসেট ইজ কল্ড দ্য ফ্যাসেট অ্যানালিসিস। তো সুতরাং ফ্যাসেটটাকে অ্যানালাইজ করলেই পরে আমরা ক্লাসিফিকেশন করতে পারবো। ওকে, সো এই আমাদের এই পর্যন্ত থাক আজকে। নেক্সট দিন আমরা না, এটা একটু বলে দিচ্ছি, জাস্ট এ মিনিট। তার মানে এই যে দেখো, ধরো লাইব্রেরি, লাইব্রেরি একটা, এবার লাইব্রেরিটাকে এটাকে ফ্যাসেট অ্যানালিসিস করছি। লাইব্রেরি অন দ্য বেসিস অফ অ্যাক্সেসিবিলিটি, আমি করলাম ওপেন অ্যাক্সেস লাইব্রেরি, ক্লোজ অ্যাক্সেস লাইব্রেরি, দুটো লাইব্রেরি হয়। এবার অন দ্য বেসিস অফ দ্য ইউজার্স, হ্যাঁ, ডিফারেন্ট টাইপস এর ইউজার, স্কুল লাইব্রেরি হতে পারে, কলেজ লাইব্রেরি হতে ইউনিভার্সিটি। তাহলে এই যে তিনটে লাইব্রেরি বললাম, দেখো এটা একটা ফ্যাসেট, দেখো একই জিনিস টাইপের। অন দ্য বেসিস অফ দ্য ইউজার স্ট্যাটাস, আর একটা অন দ্য বেসিস অফ দ্য অ্যাক্সেসিবিলিটি, এটাকে আবার ভাগ করলাম, কিন্তু সবগুলো মিল। তাহলে এইটা একটা ফ্যাসেট ওয়ান, এইটা একটা ফ্যাসেট ওয়ান, আর এইগুলো এক একটা আইসোলেট, এগুলো একটা আইসোলেট, এগুলো আইসোলেট, এগুলো আইসোলেট, এগুলো আইসোলেট, অনেক কটা সেম টাইপের আইসোলেট মিলে একটা ফ্যাসেট ওয়ান। এটা হচ্ছে ফ্যাসেট টু। আবার একই এই যে ফ্যাসেট ওয়ান ফ্যাসেট টু একসাথে মিলে হয়ে গেল কি না একটা ক্যাটেগরি, দ্যাট ইজ পার্সোনালিটি, না ডিফারেন্ট টাইপস অফ লাইব্রেরি। এটা বেসড অন দ্য অ্যাক্সেসিবিলিটি, এটা বেসড অন দ্য ইউজার্স। ওকে, জাস্ট এটাকে দেখানোর জন্য। এরপরে সাবজেক্ট গুলো করব। ওকে, কারণ একটু অল্প অল্প করে করছি, সো তোমরা একটু পড়তে পারো।